উপন্যাস লিখতে লিখতে রাত হয়ে গিয়েছিল। রাত 12টা নাগাদ শুয়ে পড়েছিলাম, তবে ঘুম আসছিল না। রাতের অন্ধকারে বন জঙ্গল থেকে নানা অদ্ভুত শব্দ ভেসে আসছিল। কোথাও যেন একটা প্যাঁচা ডেকে উঠল। রাতের অন্ধকারের বুক চিরে হঠাৎ করে জন্তু জানোয়ারের অদ্ভুত সব আওয়াজ কানে আসছিল। এই সব নানা আওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে আসে শরীর, অবসন্ন হয়ে আসে মন। তারপর কখন যে চোখে ঘুম নেমে এসেছিল সে খেয়াল নেই। রাত তখন কটা হবে খেয়াল নেই, রাত 2:30টার কাছাকাছিই হতে পারে। মনে হলো ঘরের মধ্যে একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে। মেয়েলি পায়ের আওয়াজ পেলাম, ঘরের মধ্যে হালকা পায়ে হেঁটে বেড়ানোর শব্দ। ছপ 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 কারো পায়ের নুপুর বাজছে, ঝিনঝিন ঝিনঝিন। শব্দটা ঘরের মধ্যে যেন ঘুরপাক খাচ্ছে। নুপুরের শব্দ ক্রমশ এগিয়ে আসছে, ধীর গতিতে এগিয়ে আসছে শব্দটা। মিষ্টি গন্ধটা প্রকট হচ্ছে আমার খুব কাছে, খুব কাছে। একটা মুখ নেমে আসছে আমার মুখের ওপর। বৃষ্টির শব্দের মতোই একটি মেয়েলি সুরেলার ইনিঝিনি স্বর। আষাঢ়ের ঘন কালো মেঘের মতোই একরাশ ঘন কালো এলো চুল লুটিয়ে পড়েছে আমার মুখে। কি মিষ্টি গন্ধ! ফিসফিস করে কানের কাছে কে যেন বলছে, ঘুমিয়ে পড়লেন স্যার? আমি যে আপনার অপেক্ষায় আছি, আপনারই অপেক্ষায় স্যার। আমায় মুক্তি দিন স্যার, আমায় মুক্তি দিন। দম ক্রমশ বন্ধ হয়ে আসছে আমার শ্বাস রোধ হয়ে আসছে। কে যেন দুহাতে জড়িয়ে ধরেছে আমার গলা। চিৎকার করে বলে উঠলাম, কে 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 তুমি? ঘুম ভেঙে গেল। ধরফর করে বিছানায় উঠে বসলাম। দরদর করে ঘামছি, কপালে বিন্দু বিন্দু ঘাম। বিছানার চাদর ঘামে ভিজে গেছে। সিলিং ফ্যানটা ঘর ঘর করে ঘুরেই চলেছে। ঘরের মৃদু নীল রাতবাতির আলোয় সারা ঘর যেন রহস্যময়। ভালো করে কিছু ঠাহর হয় না, অথচ ঘরময় সে মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে। নেশার মতোই সে গন্ধ অবশ করে রাখে। একটু ধাতস্থ হয়ে বিছানা থেকে উঠে ঘরের আলো জ্বালালাম। টেবিলের ওপর চোখ পড়তে অবাক হয়ে গেলাম। আমার লেখার খাতার পাতাগুলো সিলিং ফ্যানের হাওয়ায় পতপত করে উড়ছে। অথচ পরিষ্কার মনে আছে শুতে যাওয়ার আগে খাতা আর কলমটা সেলফে রেখে এসেছিলাম। কলম সেলফেই আছে, অথচ টেবিলের ওপর খাতা এলো কি করে? ঘরের মধ্যে গন্ধটা তখনও আমায় অবশ করে রেখেছে। চমক তখনও বাকি ছিল। খাতাটা আবার বন্ধ করে সেলফে রাখতে গিয়ে দেখি খাতার কভারের ওপরে একটা লাল কাঁচপোকা টিপ। স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকি কাঁচপোকা টিপের দিকে। একটা নাম না জানা ভয়ে সারা শরীরে শিহরণ খেলে যায়। গায়ে একটা চাদর জড়িয়ে বারান্দায় আসি। পরিষ্কার রাতের আকাশে টেনিস বলের মতোই গোলাকার চাঁদ। আজ পূর্ণিমা কি জানি, ঠিক মনে করতে পারলাম না। চাঁদের আলোয় বাগানে আলো আঁধারির খেলা। বহুদূর দিগন্তে এইচবি পেন্সিলের মোটা কালো রেখার মতোই পাহাড়ের শৃঙ্গগুলো সারি সারি দাঁড়িয়ে। বারান্দায় লোহার রেলিংয়ের ওপর ভর দিয়ে নানা বাহারি ফুলগুলো দেখছিলাম। কত রকমারি বাহারি ফুল, কিছু নাম জানি, কিছু জানি না। হঠাৎ বাগানের শেষ প্রান্তে কিছু একটা নড়ে উঠতেই চমকে উঠলাম। ভালো করে ঠাউর করে দেখি কেউ একজন বাগানের মাঝখানের সরু পায়ে হাঁটা রাস্তা ধরে এগিয়ে আসছে। এ কি? এ যে বীরেন বাবু! এত রাতে বাগানের মধ্যে কি করছেন? চট করে বারান্দায় থামের আড়ালে চলে যাই। বীরেন বাবুর গায়ে একটা চাদর জড়ানো। চাদরে মুখের অনেকটা অংশই ঢাকা, তবু চেহারা দেখে আমার চিনে নিতে অসুবিধা হয়নি। বীরেনবাবুকে একটু ভীত সন্ত্রস্ত মনে হলো। 2-1বার পেছন ফিরে চাইলেন, দ্রুত হাঁটছিলেন, চকিত দৃষ্টি বুলিয়ে নিচ্ছিলেন নিজের দুই পাশে। অল্প পরেই বাগানের রাস্তা দিয়ে বাড়ির ভেতরে অদৃশ্য হয়ে গেলেন। সারা রাত আমার আর ঘুম হলো না। এত রাতে বাগানের ভেতর বীরেনবাবু কি করছিলেন কিছু বুঝে উঠতে পারলাম না। এখানে আসার পর থেকেই একের পর এক অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছে, সাধারণ বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। অথচ কেন জানি না মনে হলো ঘটনাগুলোর মধ্যে কোথাও যেন একটা যোগসূত্র আছে। ভোর রাতের দিকে চোখ জড়িয়ে এসেছিল।
ঘুম যখন ভাঙল ঘড়িতে 8টা বেজে গিয়েছে। গতকালের ঘটনাগুলো মাথায় লাট্টুর মতো ঘুরপাক খাচ্ছিল। অনেকগুলো ছেঁড়া ছেঁড়া সুতো কোথাও যেন জুড়ে রয়েছে, অথচ ঠিক ধরতে পারছি না। দ্রুত ফ্রেশ হয়ে নিচে এলাম। আজ ব্রেকফাস্ট করে বাগানটা একবার ঘুরে দেখতে হবে। বীরেনবাবুর সাথে দেখা হয়ে গেল। আমাকে দেখে নমস্কার জানালেন। নমস্কার জানালাম আমিও। ব্রেকফাস্ট রেডি স্যার। গরম গরম লুচি আর আলু সবজি চলবে তো? চলবে মানে? বাঙালি মানে ফুলকো লুচি। আসুন স্যার, আমি এক্ষুনি রেডি করে দিচ্ছি। কথা বলতে বলতে আমরা ডাইনিং হলে এলাম। একটি আদিবাসী অল্প বয়সী মেয়ে গরম গরম লুচি আর আলু সবজি দিয়ে গেল। বীরেনবাবু বললেন, এই মেয়েটির কথাই আপনাকে কাল বলছিলাম। খুব গরিব ঘরের মেয়ে, নাম সাঁজলি। অল্প বয়সে বাপটা রোগে ভুগে মারা গিয়েছে। মা মেয়ের সংসার। খুব ছোট থেকেই এ বাড়িতে যাতায়াত আছে। ঘরদোর পরিষ্কার করে, কোনো গেস্ট এলে আমার স্ত্রীকে রান্নাবান্নায় সহায়তা করে। দেবেশবাবুই রেখেছেন, মাস গেলে ভালো টাকাও দেন। ওদের সংসারে কিছুটা সুরাহা হয়। সাঁজলি আরও 2টো লুচি দিয়ে গেল। তাকিয়ে দেখলাম মেয়েটির দিকে। বয়স আন্দাজ 15-16 কাছাকাছি হবে। বাঁশের কঞ্চির মতোই পেটানো ছিপছিপে স্বাস্থ্য। পরনে ছাপা শাড়ি, সাপের মতোই গায়ে জড়ানো। গায়ের কালো রঙের মধ্যে অদ্ভুত একটা দীপ্তি ছড়িয়ে পড়েছে। কপালে লাল কাঁচপোকা টিপ দেখে চমকে উঠলাম। মনে পড়ে গেল গতকাল রাতের ঘটনা। হুবহু একই রকম টিপ দেখেছিলাম আমার লেখার খাতার উপরে। তবে কি সাঁজলি কোনো এক সময় চুপি চুপি এসেছিল কাল রাতে? কিন্তু তা কি করে হবে? দরজা তো বন্ধ করেই শুয়েছিলাম। বন্ধ করেছিলাম কি? অঙ্কের হিসাব মেলাতে পারলাম না। সাঁজলি চলে যেতে বীরেনবাবুকে জিজ্ঞেস করলাম, আপনি কি কাল রাতে কোথাও গিয়েছিলেন? না তো। কেন বলুন তো? কাল রাতে ঘুম আসছিল না, বারান্দায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ আপনাকে বাগানে দেখলাম। কথাটা বলে সেন দৃষ্টিতে তাকিয়েছিলাম বীরেনবাবুর দিকে। চমকে উঠলেন বীরেনবাবু। এই চমকে ওঠা আমার দৃষ্টি এড়ালো না। পরক্ষণে বীরেনবাবু দেখলাম নিজেকে সামলে নিলেন। কটার সময় বলুন তো? ঘড়ি দেখিনি, তবে রাত 2-2:30 হবে। না না, অত রাতে আমি বাগানে কি করতে যাব? আপনি হয়তো ভুল করে অন্য কাউকে দেখেছেন। কিন্তু এই বাড়িতে আমরা এই কজন ছাড়া তো অন্য আর কেউ নেই। একটু চিন্তিত দেখালো বীরেনবাবুকে। তাই তো, সেটাও তো ব্যাপার। তারপর গলা নামিয়ে বীরেনবাবু একটু ঝুঁকে ফিসফিস করে বললেন, বেশি রাতে বাইরে বেরোবেন না। আপনারা শহরে মানুষরা জানি মানবেন না, কিন্তু আমরা মানি। তেনারা আছেন, অমাবস্যা কিংবা পূর্ণিমা রাতে ঘুরে বেড়ান। বীরেনবাবুর কথা বলার ভঙ্গিতে জোর হাসি পেয়ে গেল। অনেক কষ্টে হাসি চেপে তালে তাল দিলাম। মিথ্যে বলবো না, আমিও বেশ ভয় পেয়েছিলাম। প্রাতঃরাশ সেরে বীরেনবাবুকে বিদায় জানাই। যাই, একটু হেঁটে আসি। কোথায় যাবেন? কাছাকাছি কোথাও। আপনাদের বাগানটা একটু ঘুরে দেখি, তারপর একটু চা বাগানে হেঁটে আসার ইচ্ছে আছে। বীরেনবাবুকে বিদায় জানিয়ে বাগানে এলাম। বাগানটা বেশ সুন্দর এবং বড়। নানা রং বেরঙের ফুলে ভরে আছে সারা বাগান। একটা মিষ্টি গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। নানা প্রজাপতি ফড়িং উড়ে বেড়াচ্ছে। মুগ্ধ হয়ে দেখছিলাম। হঠাৎ মোবাইল বেজে ওঠে। পকেট থেকে মোবাইল বের করে দেখি তৃষা কলিং। কয়েকদিন তৃষার ফোন আসেনি। সেই অদ্ভুত ফোনটা আসার আগে সেদিন রাতে একবার ফোন করেছিল। বড় মিষ্টি মেয়ে তৃষা। আমার প্রতি যে একটা ভীষণ দুর্বলতা আছে সেটা বেশ অনুভব করি। আকারে ইঙ্গিতে সেটা তৃষা বুঝিয়েছে অনেকবার। তৃষার অনুভূতিকে আমি সম্মান করি, কিন্তু তৃষা যেটা চাইছে সেটা হবার নয়। আমি মধ্যবয়সী, জীবনের অনেকটা পথ পার করে এসেছি। তৃষার সামনে একটা বিরাট জীবন পড়ে আছে। একটা মিথ্যে মোহের বশে সে জীবন আমি কিছুতেই নষ্ট করে দিতে চাই না। শুধু চলার পথে বিকালে ভোরের ফুলের মতো এই সৌরভটুকুই না হয় সঞ্চিত হয়ে থাক আমার অন্তরে। ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই উল্টো প্রান্তে তৃষার অনুযোগের সুর। পৌঁছে গেছেন স্যার? হ্যাঁ, কাল দুপুর নাগাদ পৌঁছেছি। আপনি একদম বাজে, বিচ্ছিরি। কেন? আমি আবার কি করলাম? আপনি পৌঁছে গেলেন, অথচ একটা খবরও দিলেন না। আসলে নানা ঝামেলায় আর ফোন করা হয়নি। জানি তো স্যার, আমি তো সেই ঝামেলা।
আরে সে কথা কখন বললাম, বলেননি, কিন্তু বুঝিয়ে দিয়েছেন। যত দোষ সব নন্দঘোষ। একটা ফোন তো করতে পারতেন স্যার, পৌঁছে যাওয়ার খবর তো দিতে পারতেন। জানেন আমি চিন্তায় থাকি। অবশ্য করবেনই বা কেন, আমি আপনার কে? নিতান্তই এক গুণমুগ্ধ পাঠিকা ছাড়া আর কিছু নয়। এমন কত পাঠিকা আছে আপনার। আচ্ছা ঘাট হয়েছে, ভুল হয়ে গেছে, আমার ফোন করা হয়নি। ফোন যে করবেন না সে আমি জানতাম, আমাকেই তো সেই ফোন করে খবর নিতে হয়। আপনি নিজে থেকে তো কোনোদিন আর ফোন করেন না। না না তা নয়, কাল জার্নি ধকল গেল, আজ ফোন করতাম তোমায়। কেমন আছো? আমি ঠিক আছি, আপনি কেমন আছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছি আমি, তেমন কোনো অসুবিধা হয়নি। কেমন জায়গা? বেশ সুন্দর, চারিদিকে যেন সবুজের আস্তরণ, খুব নিরিবিলি জায়গা, ঠিক যেমনটি আমি চেয়েছিলাম। কাল আশেপাশে ঘুরলাম, গরুমারা চাপড়ামারি ফরেস্টে যাবার ইচ্ছে আছে। ইস, আমি যদি যেতে পারতাম আপনার সাথে, জঙ্গলের মধ্যে আপনার সাথে একটা রাত, কি রোম্যান্টিক হতো বলুন তো স্যার। কথাটা বলেই হো হো করে হাসতে থাকে তৃষা। ফোনের মধ্যে দিয়ে তৃষার সুরেলা কণ্ঠধ্বনি ভেসে আসে। হাসি বড় ছোঁয়াছে, হাসি আমিও। তৃষা বলে, রাগ করলেন না তো? এতে রাগের কি আছে? আপনার নতুন উপন্যাস কতদূর এগোলো? ইচ্ছে তো আছে এখানে শেষ করব, দেখি কতদূর কি হয়। অপেক্ষায় আছি স্যার। আজ তোমার কলেজ নেই? আছে তো, আপনার খবর নিলাম, এবার বেরোবো। আপনি ভালো থাকবেন আর মনে করে ফোন করবেন। তুমিও ভালো থেকো। মোবাইল পকেটে রেখে বাগানটা দেখছিলাম। হঠাৎ কিছুটা দূরে সাজলিকে দেখতে পাই, একটু দ্রুত পায়ে বাগানের মধ্যে দিয়ে হেঁটে আসছে। আমাকে দেখে মনে হলো একটু যেন হতচকিত হলো। সাজলির কপালে লাল কাঁচপোকা টিপে আটকে থাকে আমার চোখ। পাঁচিল দিয়ে ঘেরা সাজানো ফুলের বাগান, বাগানের পেছন দিকে পাঁচিল ছাড়িয়ে গজিয়ে ওঠা বড় বড় নানান গাছপালা জানান দেয় বাগানের পেছনেই আছে বড় জঙ্গল। বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম। সাজলি চলে যেতে সম্বিত ফেরে। চোখে পড়ে সাজলি যে পথ দিয়ে এসেছিল সেই পথের শেষে একটা ছোট দরজা। কৌতূহল হতেই এগিয়ে যাই। কাঠের ছোট দরজা, শেকল দিয়ে আটকানো, চাবি তালার ব্যবস্থা থাকলেও কোনো তালা লাগানো নেই। খুব সম্ভবত সাজলি এই দরজা খুলেই জঙ্গলের দিকে গিয়েছিল, আবার সেই পথেই ফিরে এসেছে। কৌতূহল হলো। দরজাটা সন্তর্পণে খুলতেই দেখি দুপাশে বড় বড় গাছপালা ঝোপঝাড়, তারই মাঝখান দিয়ে ঝরা পাতায় বেছানো সরু পায়ে চলা মেঠো পথ চলে গিয়েছে অনেকটা দূর। দরজাটা ভেজিয়ে দিয়ে এক অমোঘ টানে মেঠো পথ দিয়ে হাঁটতে থাকি। শুকিয়ে যাওয়া ঝরা পাতায় মর্মর শব্দ ওঠে, নানান পাখির কিচিরমিচির। ঘন পাতার ফাঁক দিয়ে মিঠে রোদ এলিয়ে পড়েছে পথের দুধারে। মৃদু বাতাস ফড়িংয়ের মতোই নাচতে নাচতে চলেছে আমার সাথে। দুপাশের সারি সারি গাছপালা ল্যাম্প পোস্টের মতোই যেন জিভ বের করে এই অনাহুত পথিকের দিকে তাকিয়ে আছে অবাক চোখে। একটু হাঁটতেই বুঝতে পারি আমি যেন আর আমার মধ্যে নেই। কেউ যেন এক দুরন্ত টানে টেনে নিয়ে চলেছে আমায়। আমার পা দুটো আর আমার বশে নেই। সে যেন তার নিজের ইচ্ছেই চলেছে, তাকে থামানোর সাধ্য আমার নেই। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি কিছুই জানি না। শুধু হেঁটে চলেছি যেন এক নির্দিষ্ট গন্তব্যের পথে। কিছুটা এগোতেই দূরে এক পোড়ো বাড়ি চোখে পড়ে। ঠিক বাড়ি নয়, অনেকটা ছবিতে দেখা চা বাগানের বাংলোর মতো। কালের নিয়মে বিবর্ণ জরাজীর্ণ অবস্থা। জঙ্গলের মধ্যে এমন একটি বাড়ি দেখে চমকে উঠি। স্বপ্নে দেখা হুবহু সেই বাড়িটার মতো। কেউ যেন টানছে আমায়। এক দুরন্ত টানে পায়ে পায়ে এগিয়ে চলি পোড়ো বাড়িটির দিকে। বাড়িটার খুব কাছাকাছি চলে এসেছিলাম। ভালো করে তাকিয়ে দেখি বাড়িটির দিকে। বিগত যৌবনা বাড়িটির আজ ভগ্ন দশা। বাড়ির দেওয়াল বেয়ে উঠে গিয়েছে লতানে গাছ। দেওয়াল ফুঁড়ে গজিয়ে উঠেছে বটের চারা। আগাছার জঙ্গলে ঢাকা বাড়িটির রংচটা থামের কিছু কিছু জায়গা থেকে ঝরে গিয়েছে সিমেন্টের পলেস্তারা। এককালে হয়তো বাড়ির সামনে বাগান ছিল, এখন আগাছায় ভর্তি। এক অমোঘ টানে এগিয়ে চলি বাড়িটির দিকে। সরু পথটা একটা বাঁক নিয়ে সোজা চলে গিয়েছে বাড়ির সদর দরজার দিকে। এক অদ্ভুত নীরব নিঝুমতায় ঘিরে রয়েছে বাড়িটি।
আলপিন পড়লেও যেন আওয়াজ হয়, শুধু একটানা বাতাসের শো শো শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ গায়ে যেন এক দমকা হাওয়া লাগলো, সারা শরীর শিরশির করে উঠল। কিছু বুঝে ওঠার আগেই সে হাওয়া গাছের ডালে দোলা দিয়ে মিলিয়ে গেল গাছের পাতায় পাতায়। সম্মোহিতের মতো ধীর পায়ে এগিয়ে চলি বাড়িটির দিকে। গাছের পাতায় সরসর আওয়াজ হচ্ছে। অদ্ভুত স্বরে একটা পাখি ডেকে উঠল। কি জানি, পাখির এমন ডাক আগে কখনো শুনিনি। ঠিক তখনই মনে হলো কেউ যেন আমার পেছনেই অট্টহাস্যে হেসে উঠল, হা হা করে। সারা বন জঙ্গল কেঁপে উঠল সেই শব্দে। পিঠের শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। শির শিরিয়ে উঠল আমার সমস্ত শরীর, কেঁপে উঠল আমার বুক। চকিতে পেছন ফিরে তাকালাম, কেউ কোথাও নেই। শুধু একটা দমকা হাওয়ায় গাছের ডালপালাগুলো দুলে উঠল। দুটো শালিক ঝটাপটি করে উড়ে গেল হুশ করে। একটা কাক গাছের আড়াল থেকে ডেকে উঠল কাকা কাকা করে। ভয়ে হিম হয়ে গিয়েছিল আমার শরীর। একবার ভাবলাম ফিরে যাই, কিন্তু পারলাম না। বাড়িটা অদ্ভুতভাবে চুম্বকীয় টানে টেনে নিয়ে চলেছে আমায়। বাড়িটির সামনে 1 ফুট উঁচু লম্বা চাতাল, বড় বড় থামগুলোর হতশ্রী অবস্থা। বৃষ্টির জলে কোথাও কোথাও শ্যাওলা জমেছে। সিমেন্টের আস্তরণ খসে গিয়ে কয়েক জায়গায় লোহার রডগুলো দাঁত বের করে হাসছে। আধ ভেজানো সদর দরজা চোখে পড়ল, আগেকার দিনের কাঠের ভারী লম্বা 2 পাল্লার দরজা। মহাবিষ্টের মতো এগিয়ে গেলাম। দরজাতে হালকা চাপ দিতেই ক্যাচ করে শব্দ হয়ে একটা পাল্লা খুলে গেল। নিস্তব্ধ জঙ্গলের মধ্যে সেই আওয়াজে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার শির দ্বারা দিয়ে। ঘুলঘুলি দিয়ে একটা সরু আলোর স্রোত ভেসে আসছে ঘরের মধ্যে। আলো আধারে বুঝলাম এটা আগেকার দিনের দর দলানের মতো। সারা দর দালান জুড়ে মাকড়সা তার অজস্র জাল বুনে রেখেছে। হাত দিয়ে যতটা সম্ভব জাল কাটার চেষ্টা করছিলাম। একটা পাখি বোধহয় কোথাও কোনো এক কোণে বসে সবকিছু পর্যবেক্ষণ করছিল। হঠাৎ সশব্দে উড়ে যেতেই ভয়ে চমকে উঠলাম। আলো আধারে চোখ একটু ধাতস্থ হয়ে এলো। কতদিন যে এই বাড়িতে মানুষের পা পড়েনি কে জানে। চারিদিকে পুরো ধুলোর স্তর, আবর্জনা আর মাকড়সার জাল। হঠাৎ একটা গোঙানির শব্দ পেলাম। অস্পষ্ট হলেও পরিষ্কারভাবে বোঝা যায়। বড় বড় গভীর শ্বাস পড়লে যেমন শব্দ হয়, ঠিক তেমনি শব্দের মতো। শব্দের উৎস সন্ধান করতে গিয়ে চোখে পড়ল সিঁড়িটা। ডান দিক দিয়ে একটা সিঁড়ি উঠে গিয়েছে দোতলায়। সিঁড়ি দিয়ে উঠতে যাব, একটা কান্নার শব্দ শুনলাম। মেয়েলি গলা। কোনো এক মেয়ে অস্পষ্ট শব্দের মতো একটানা কেঁদে চলেছে। নেশাগ্রস্ত একটা ঘোরের মধ্যে সিঁড়ি দিয়ে উঠতে থাকি। কান্নার শব্দ ক্রমশ প্রকট হচ্ছে, সেই সাথে একটা অদ্ভুত গোঙানির আওয়াজ, অনেকটা গভীর দীর্ঘশ্বাসের মতো। সিঁড়ির শেষ ধাপে উঠতেই গন্ধটা পেলাম। গতকাল রাত্রে যে গন্ধটা পেয়েছিলাম অবিকল ঠিক সেই গন্ধের মতো। একটা মিষ্টি গন্ধ সারা ঘর ছেয়ে আছে। গন্ধটা নেশার মতো সারা শরীরে মাদকতা ছড়ায়। কান্নার শব্দটা আর শোনা যাচ্ছে না। হঠাৎ মনে হলো ডান দিকে একটা ছায়ামূর্তি অকস্মাৎ যেন দেখা দিয়ে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। একটা ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল শির দ্বারা দিয়ে। হয়তো মনের ভুল, আলো আধারিতে ভুল দেখেছি, কিন্তু সত্যি কি ভুল দেখলাম? কেন জানি না, মনে হলো এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। ফিরে যেতে উদ্যত হব, আবারও হঠাৎ শুনলাম সেই একটানা কান্নার শব্দ। শব্দটা আমার ডান দিকের কোনো ঘর থেকে আসছে। কান্নার শব্দের সাথে আরও একটা শব্দ ভেসে আসছে। নুপুরের শব্দ না? ঠিক শুনছি কি? কোনো এক মেয়েলি পায়ের নুপুরের শব্দ শুনতে পাচ্ছি। ঠিক একই রকম শব্দ শুনেছিলাম গতকাল রাতে। আবিষ্টের মতো এগিয়ে গেলাম ডান দিকের ঘরটির দিকে। দরজাটা ভেজানো। একটু চাপ দিতেই অদ্ভুত এক শব্দ করে খুলে গেল দরজাটা। কান্নার নুপুরের শব্দ হঠাৎ করেই থেমে যায়। জমাট বাঁধা অন্ধকারের মতোই অদ্ভুত একটা থমথমে ভাব ঘরের মধ্যে। ঘরটা এতটাই অন্ধকার যে ভালো করে কিছু ঠাউর করা হয় না। অন্ধকারে ক্রমশ চোখ সয়ে আসে। ঘরের ডান দিকে একটা ভারী পালঙ্ক। আগেকার দিনের কারুকাজ করা পালঙ্ক বলেই মনে হলো। পায়ে পায়ে এগিয়ে গেলাম পালঙ্কের দিকে। পালঙ্কের 4 কোণায় মশারি টাঙানোর জন্য 4টে কাঠের শিক। 4টে শিকের মাথায় চতুষ্কোণ করা কাঠের মাচা, সেই মাসা জুড়ে মাকড়সার জাল। স্থানুবৎ দাঁড়িয়েছিলাম ঘরের মধ্যে।
হঠাৎ আমার পেছনে কারো পায়ের শব্দ শুনতে পাই। চমকে ফিরে তাকাতেই দেখি দরজার কাছে এক ছায়ামূর্তি, শাড়িতে জড়ানো কোনো অতি প্রাকৃত বস্তুর মতো। শাড়িটা হাওয়ায় মৃদু দুলছে, দুলতে দুলতে ক্রমশ এগিয়ে আসছে শাড়িটা। 1 পা, 2 পা, 3 পা। হঠাৎ হাওয়ায় মোচড় দিয়ে শাড়িটা ঘুরতে শুরু করে। 1 পাক, 2 পাক, 3 পাক। স্তম্ভিত হয়ে দেখি শাড়িটা পেঁচিয়ে লাট্টুর মতো শেষ পাক খেয়ে একটা অবয়বের আকার নিল, ঠিক যেন অষ্টাদশী কোনো এক মেয়ে। ধীরে ধীরে এগিয়ে আসছে সেই অবয়ব। নুপুরের শব্দ শুনতে পাচ্ছি। ঘরের মধ্যে সেই প্রকট ইজরায়েলি আতরের গন্ধ। সেই আতরের গন্ধে সারা শরীর অবশ হয়ে আসছে আমার। হাতে পায়ে কোনো শক্তি নেই, চলৎ শক্তি রহিত। মেয়েটির ঠোঁট দুটো নড়ে ওঠে, যেন কি যেন বলছে। অস্পষ্ট শব্দহীন স্রোতের মতো শুনতে পাই, আপনি এসেছেন স্যার। চিৎকার করে উঠি, কে কে তুমি? চাপা দীর্ঘশ্বাসের মতোই একটা কান্নার শব্দ। আমাকে চিনতে পারলেন না স্যার? আবারও গোঙানির মতো একটা কান্নার শব্দ। অস্পষ্ট শব্দের মতোই কিছু একটা বলল, ঠিক বুঝতে পারলাম না ভালো করে। শুধু শুনতে পেলাম, আমি যে আপনারই অপেক্ষায় আছি স্যার। অবয়বটি সামান্য দুলে উঠল। হাওয়ায় ডান দিক বাদিক দুলছে অবয়বটি, দুহাত সামনে প্রসারিত। আমার শ্বাস রোধ হয়ে আসছে। মনে হচ্ছে কে যেন দুহাতে চেপে ধরেছে আমার গলা। কথা বলতে পারছি না আমি। ঘরের মধ্যে একটা দমকা হাওয়া ঘূর্ণির মতো ঘুরছে। শাড়িটা হাওয়ায় যেন ঘুড়ির মতোই উড়ছে। আমায় মুক্তি দিন স্যার, আমায় মুক্তি দিন স্যার। এগিয়ে আসছে শাড়িটা, দুটো হাত সামনে প্রসারিত, যেন আলিঙ্গন করতে চাইছে আমায়। ঠিক তখনই দেখতে পাই শাড়ির মাথার দিকে একটা লাল কাঁচপোকা টিপ। সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠি, খবরদার, আর 1 পাও এগোবে না। সিঁড়ি ভেঙে পাগলের মতো দুরদার ছুটতে থাকি। ঝোপঝাড় মারিয়ে পাগলের মতো ছুটছি, ছুটছি আর ছুটছি। কিভাবে যে আনন্দ ভিলায় পৌঁছেছি খেয়াল নেই। আনন্দ ভিলার সামনেই দেখা হয়ে গেল সাজলির সাথে, কপালে লাল কাঁচপোকা টিপ। নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ছেড়েছিল সন্ধ্যের সময়। এখন রাত গভীর। দুরন্ত গতিতে ছুটে চলেছে ট্রেন। আমি সাইড লোয়ার বার্থে বসেছিলাম। করিডোরের লাইট নেভানো। একটা ঝিমঝরা অন্ধকার ঘিরে রয়েছে ট্রেনের B2 কম্পার্টমেন্টে। কিছুতেই ঘুম আসছে না। এমনটা যে বাস্তবে সম্ভব হতে পারে আমি সুদূর কল্পনাতেও ভাবতে পারিনি। বিগত 2 দিনের ঘটনাগুলো বারবার ঘুরে ফিরে আসছে মনের মধ্যে। এখনও ঠিকমতো ধাতস্থ হতে পারিনি। মানুষের জীবনের ছোট ছোট নানা ঘটনাগুলোর সাথে কল্পনার রং মিলিয়ে গল্প লিখি, নিজে নিজের পিঠ চাপড়ে বাহবাদী। অথচ জীবন যে কি কঠিন, তার বিস্তার যে কি বৃহৎ হতে পারে, তা বোধহয় কোনোদিন আমি কল্পনাও করে উঠতে পারিনি। বীরেনবাবু আমার ওপরের বার্থে শুয়েছিলেন। নেমে এলেন নিচে, পাশে এসে বসলেন। আমার মতো বোধহয় বীরেনবাবুরও ঘুম আসছিল না। জিজ্ঞেস করলাম, ঘুমাননি? কমলা বোধহয় ঘুমিয়ে পড়েছে। আমার কিছুতেই ঘুম আসছে না। সামনের লোয়ার বার্থে তাকিয়ে দেখলাম কমলা চাদর মুড়ি দিয়ে পাশ ফিরে শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে কিনা অন্ধকারে ঠিক ঠাহর হলো না। হয়তো আমাদের মতোই নির্ঘুম রাত কাটাচ্ছে। চুপ করে রইলাম। আমারও যে চোখে ঘুম নেই। একটা চাদর গায়ে জড়িয়ে মুখোমুখি বসেছিলেন বীরেনবাবু। মুখটা কেমন যেন থমথমে। উদাস দৃষ্টিতে জানলার কাছ দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলেন। জানলার কাছ দিয়ে আমিও তাকিয়েছিলাম বাইরের দিকে। কিছুক্ষণে নীরবতা ভঙ্গ করে শেষে বীরেনবাবুই জিজ্ঞেস করলেন, আমার মেয়েকে বোধহয় এবার সারা জীবনের জন্য হারাতে চলেছি, তাই না স্যার? মৃত্যু শুধু শরীরের হয় বীরেনবাবু, ভালোবাসার কোনোদিন মৃত্যু হয় না। এই পৃথিবীতে চিরসত্য বলে যদি কিছু থেকে থাকে তা হলো মৃত্যু, আর শাশ্বত বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা। আপনার মেয়ে সারাটা জীবন আপনার মধ্যেই বেঁচে থাকবে, আপনার ভালোবাসায়। কি জানি, শুধু বারবার মনে হচ্ছে অপর্ণাকে আরও একবার হারাতে চলেছি। অন্ধকারে ভালো করে ঠাউর না হলেও বুঝতে অসুবিধা হলো না বীরেনবাবুর চোখ দুটো ছলছল করে উঠেছে। বললাম, আপনি এবার একটু ঘুমানোর চেষ্টা করুন, বিশ্রাম নিন। ট্রেন জার্নির ধকল আছে,
কাল গয়াতে গিয়ে কাজও অনেক আছে, নিজের শরীরকে তো ঠিক রাখতে হবে। ঠিক কী ভাবলেন জানি না, একটু চুপ করে বসে থেকে বীরেনবাবু উঠে গেলেন ওপরের বার্থে। মাথার পেছনে হাত রেখে আমিও শুলাম। ট্রেনের দুলুনিতে দুলছে শরীর, দুলছে মন। ট্রেনের লোহার চাকায় একটানা ঝনঝন আওয়াজ হয়ে চলেছে। একটা ব্রিজ পেরিয়ে গেল বুঝি। ঝংঝং ঝংঝং আওয়াজের মধ্যে দিয়ে একটা বিষাদ জীবন যেন চোখের সামনে প্রত্যক্ষ করছিলাম। গত পরশুদিনের ঘটনা প্রবাহ বারবার ফিরে ফিরে আসছিল, নাড়িয়ে দিচ্ছিল আমার সমস্ত সত্তা। পরশুদিন পৌর বাড়ি থেকে ছুটতে ছুটতে যখন আনন্দ ভিলাতে পৌঁছলাম, তখন রীতিমতো হাঁপাচ্ছি। বয়স হয়েছে, ছোটার অভ্যেস আমার নেই, তবু প্রাণ ভয়ে সেদিন ছুটেছিলাম। বারবার মনে হচ্ছিল কেউ যেন আমায় তাড়া করে আসছে। আনন্দ ভিলাতে যখন পৌঁছলাম তখন রীতিমতো বিধ্বস্ত। একটু আগে যা দেখেছি তা যেন নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছিলাম না। সারা শরীর মন জুড়ে ছিল এক ভয়াবহ আতঙ্ক। বারবার পেছনে তাকাচ্ছিলাম, মনে হচ্ছিল কেউ যেন আমার পেছনে ছুটে আসছে। ভিলার সামনেই দাঁড়িয়েছিল সাজলি। আমাকে এভাবে হঠাৎ দেখে অপ্রস্তুত হয়ে পড়ে সাজলি। কপালে সেই লাল কাঁচপোকা টিপ। স্তম্ভিত হয়ে তাকিয়েছিলাম সাজলির দিকে। মুহূর্তে মনে হয়েছিল এই কাঁচপোকা টিপের সাথে কোথাও ঘটনাগুলোর কোনো একটা যোগসূত্র আছে। চেপে ধরেছিলাম সাজলিকে। বাগানের পেছনে পোড়ো বাড়িটা কিসের? কিছুক্ষণ আগে তোমাকে ওই রাস্তা ধরে আসতে দেখেছিলাম। সাজলি তখন ভয়ে থরথর করে কাঁপছে। মু কিছু জানি না সাব, মু কিছু জানি না। বুঝতে অসুবিধা হয়নি সাজলি কিছু একটা জানে যা আমার থেকে লুকিয়ে যাচ্ছে। ততক্ষণে আমিও কিছুটা ধাতস্থ হয়ে উঠেছিলাম। শান্ত স্বরে সাজলিকে বলেছিলাম, আমি পোড়ো বাড়িটা থেকেই আসছি, কিছু ঘটনার সাক্ষী আছি। যদি না বলো তাহলে আমি পুলিশে খবর দিতে বাধ্য হব। আমাকে কিন্তু অনেকেই চেনে আর জানে। পুলিশের ভয়ে দেখিয়ে কিছুটা কাজ হলো। সাজলির মুখ তখন ভয়ে শুকিয়ে গিয়েছে। মু কিছু জানি না সাব, মু কিছু জানি না। কথাগুলো বলে সাজলি আঙুল তুলে বীরেনবাবুর ঘরটা দেখিয়ে দিয়ে আর দাঁড়ায়নি, ছুটে পালিয়েছিল। কোনো রকম চিন্তাভাবনা না করেই চলে এসেছিলাম বীরেনবাবুর ঘরে। ছোট একটা ঘর। ঘরে ডান দিকে খাটের ওপর বসে বীরেনবাবু খবরের কাগজ পড়ছিলেন। দরজা ঠেলে আমায় ভেতরে আসতে দেখে অবাক হন বীরেনবাবু। আপনি? কিছু অসুবিধা হয়েছে? আমি ঘরটা দেখছিলাম। আমার চোখ আটকে গিয়েছিল দেওয়ালে টাঙানো একটি বছর 15 মেয়ের ছবির দিকে। কোনো স্টুডিওতে তোলা ছবি, পরে বড় করে বাঁধানো হয়েছে ছবিটি। মেয়েটির কপালে সেই লাল কাঁচপোকা টিপ। বীরেনবাবুর কথার উত্তর না দিয়ে ছবিটির দিকে আঙুল তুলে জিজ্ঞেস করি, ছবিটি কার? বীরেনবাবু হতভম্ব হয়ে তাকিয়ে থাকেন আমার দিকে। দ্বিতীয়বার একই প্রশ্ন করি, ছবিটি কার বললেন না তো? বীরেনবাবু নিশ্চুপ। বিনা নিমন্ত্রণে আমাকে হঠাৎ করে আসতে দেখে বীরেনবাবু খবরের কাগজ খাটের একপাশে রেখে উঠে দাঁড়িয়েছিলেন, আবার বসে পড়েন খাটে। ছবিটা আপনার মেয়ের? ছোট্ট একটা উত্তর দেন বীরেনবাবু। হ্যাঁ। আপনার মেয়ে কোথায়? নেই। কমলা রান্নাঘর থেকে ঘরের ভেতরে কখন এসে দাঁড়িয়েছিল খেয়াল করিনি। হঠাৎ ডুকরে কেঁদে ওঠে। শয়তানটা বাঁচতে দিল না অপুকে, মেরে ফেলল শয়তানটা। সোফায় বসলাম। এরকম পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। ঠিক কিভাবে সান্ত্বনা দেব ভেবে পাচ্ছিলাম না। বীরেনবাবু মাথা নিচু করে খাটের ওপর বসে রয়েছেন, হাত দুটো শক্ত করে খাটের বিছানার ওপর রাখা, যেন মনে হচ্ছে খামচে ধরেছেন বিছানার চাদর। কমলা খাটের বাড়ি ধরে দাঁড়িয়ে, চোখ দুটো ভিজে। ঘরের মধ্যে মনে হচ্ছিল যেন একদম বন্ধ করা হাহাকার পাক খাচ্ছে। আমি নিজেও তখনও পুরোপুরি ধাতস্থ হতে পারিনি। একটু আগে যা নিজের চোখে দেখে এসেছি তার সাথে কিছুতেই বাস্তবের কোনো হিসাব মেলাতে পারছিলাম না। আমার এতদিনের বিশ্বাস ভেঙে চুরচুর হয়ে যাচ্ছিল। ধাতস্থ হতে সময় দিলাম। নিজেও কিছুটা স্থির হয়ে জিজ্ঞেস করলাম, বুঝতে পারছি ভয়ানক কিছু হয়েছে। আপনাদের সান্ত্বনা দেবার ভাষা আমার নেই, তবু জানতে চাই ঠিক কি হয়েছিল।
আপনাদের কোনো উপকারে আসতে পারলে নিজেও খুব খুশি হব। কারো মুখে কোনো কথা নেই। বীরেনবাবুকে মনে হলো কথাগুলো শুনেও যেন শুনলেন না। কমলা এক হাতে খাটের বাড়ি ধরে বিছানার ওপর বসে পড়ে। নিজেদের গুছিয়ে নিতে আরও একটু সময় দিলাম। তারপর বলি, কিছুক্ষণ আগে আমি বাগানে গিয়েছিলাম। বাগানের পেছনে দরজাটা খোলা দেখে হাঁটতে থাকি। চোখে পড়ে একটা পোড়ো বাড়ি, অনেকটা বাংলো মতো। কৌতূহল বশত সেই পোড়ো বাড়িতে গিয়েছিলাম। ঠিক গিয়েছিলাম বললে ভুল বলা হবে, মনে হয়েছিল কেউ যেন আমায় টেনে নিয়ে গিয়েছিল। তারপর যে ঘটনার সাক্ষী রইলাম তাতে এখনও আমি ভয়ে শিউরে উঠছি। জীবনে এমন পরিস্থিতির মধ্যে যে পড়তে হবে আমি কখনো ভাবিনি। নিজের চোখে দেখেও কোনো কিছু বিশ্বাস করতে পারছিলাম না। বীরেনবাবু এবার মুখ তুললেন। আপনি গিয়েছিলেন ওই বাড়িতে? ওখান থেকেই আসছি। একটু যেন তোতলালেন বীরেনবাবু। কি দেখলেন? অতি প্রাকৃত কিছু। কথাগুলো বলে উঠে দাঁড়ালাম। ধীর পায়ে দেওয়ালে টাঙানো ফটোর সামনে এসে দাঁড়ালাম। যাকে দেখলাম তার কপালে লাল কাঁচপোকা টিপ, ঠিক এই ফটোর কপালে টিপের মতো। কমলা কান্না ভেজা গলায় ফুপিয়ে ওঠে, ও আমার মেয়ে, আমার মেয়ে ও। আমি জানি ও অপর না, ও অপর না। বীরেনবাবু দেখলাম কিছুটা ধাতস্থ হয়েছেন। কমলার কাঁধে একটা হাত রেখে বলেন, তুমি শান্ত হও কমলা। অপর্ণা শুধু তোমার একার মেয়ে নয়, অপর্ণা আমারও মেয়ে। যন্ত্রণা আমারও কম নয়। শাড়ির আঁচলে চোখ মোছে কমলা। বীরেনবাবু শান্ত স্বরে আমায় জিজ্ঞেস করেন, ঠিক কি দেখেছেন আপনি? গতকাল সন্ধে থেকে একটু আগে পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনা সংক্ষেপে খুলে বলি। এখানে আসার আগে সে অদ্ভুত ফোন কলের কথাও জানাই। তারপর বীরেনবাবুকে বলি, সাধারণ বুদ্ধিতে এর কোনো ব্যাখ্যাই মেলে না। শুধু এটুকু বুঝতে পারছি এই ঘটনাগুলোর সাথে অপর্ণার কোনো যোগসূত্র আছে। এবার আপনি বলুন ঠিক কী ঘটেছিল। বীরেনবাবু একটু সময় নেন। তারপর ধীরে ধীরে বলেন, যে পোড়ো বাড়িটা আপনি দেখেছেন ওটা এককালে বাংলো ছিল, চা বাগানের ম্যানেজারের বাংলো। চা বাগানের মালিক ছিলেন বাঙালি ভদ্রলোক শিবাশিস চৌধুরী। উনি প্রবাসী, বছরের বেশিরভাগ সময় থাকতেন ইউরোপে। চা বাগান দেখাশোনার জন্য ম্যানেজার রেখে দিয়েছিলেন। বছর 6 আগেকার কথা। এই চা বাগানের ম্যানেজার হয়ে আসেন মিস্টার চতুর্বেদী। মিথিলা নিবাসী মিস্টার চতুর্বেদী কলকাতা শহরেই বড় হয়ে উঠেছিলেন। তাই খুব ভালো বাংলা জানতেন। সুপুরুষ চেহারা, বছর 25-এর ছিপছিপে যুবক, গমের মতোই ফর্সা গায়ের রং, 6 ফুট লম্বা বলিষ্ঠ চেহারা। তার সুন্দর মুখের পেছনে লুকিয়ে থাকা নোংরা মুখটা চিনতে আমি ভুল করেছিলাম স্যার। মানুষ চিনতে আমি ভুল করেছিলাম। এই পর্যন্ত বলে থামলেন বীরেনবাবু। হাতের উল্টো পিঠে চোখ মুছলেন। কমলা তখন মাথা নিচু করে খাটের ওপর নির্বাক বসে। একটু সময় নিলেন বীরেনবাবু। তারপর আবার বলতে শুরু করলেন, অপর্ণা তখন বয়স 18 মতো হবে। নিজের মেয়ে বলে বলছি না স্যার, এই অঞ্চলে অপর্ণার মতো সুন্দরী মেয়ে খুব কম ছিল। দুধে আলতা গায়ের রং, এক ঢাল চুল, সাজতে ভালোবাসত খুব। নিজের মেয়ের দিকে তাকিয়ে গর্বে বুক ফুলে উঠত আমার চোখ চলে গিয়েছিল দেওয়ালে টাঙানো ছবিটার দিকে। অপর্ণা যে সত্যি সুন্দরী বলার অপেক্ষা রাখে না। পান পাতার মতো মুখ, দাঁড়ানোর ভঙ্গিটিও চমৎকার, চোখের দৃষ্টিতে কি অদ্ভুত মাদকতা। কমলা উঠে গিয়ে আলমারি থেকে একটা অ্যালবাম নিয়ে নিশ্চুপে আমার হাতে ধরিয়ে দিল। সারা অ্যালবাম জুড়ে অপর্ণার ফটো, ছোট থেকে বড় হয়ে ওঠা অবধি নানা ছবি, নানা ভঙ্গিমায় তোলা ছবিগুলো। অনেকগুলো ছবিতেই অপর্ণার কপালে লাল কাঁচপোকা টিপ দেখলাম। জিজ্ঞেস করলাম, অপর্ণা কাঁচপোকা টিপ পরতে খুব ভালোবাসত তাই না? কমলা বলে ওঠে, খুব ভালোবাসত। খুব ছোট থেকে সাজলির আমাদের বাড়িতে যাতায়াত ছিল। অপর্ণা বলতে অজ্ঞান ছিল সাজলি। সাজলি ছিল অপর্ণার থেকে বছর 4-এর ছোট। অপর্ণাকে অপু দিদি বলে ডাকত সাজলি। আমার মেয়ে অপর্ণা ও ছোট বোনের মতোই ভালোবাসত সাজলিকে। সাজলিকে কখনো আমরা আলাদা করে দেখিনি, নিজের মেয়ে বলেই ভাবতাম। একবার খুব ছোটবেলায় গ্রামের মেলা থেকে কাঁচপোকা টিপের পাতা কিনে নিয়ে এসে অপর্ণাকে দিয়ে সাজলি বলেছিল, কাঁচপোকা টিপে তোমাকে ভারী মানাইবে দিদি। সেই থেকে অপর্ণার কাঁচপোকা টিপ পরা শুরু। গ্রামের মেলায় গিয়ে নানা রঙের কাঁচপোকা টিপ কিনে আনত। লাল রঙের কাঁচপোকা টিপ ছিল অপুর খুব প্রিয়। বীরেনবাবু বলেন, সাজলিকে দেখলে আমার মেয়ের কথা মনে পড়ে যায়। জিজ্ঞেস করলাম,
তারপর ঠিক কি হয়েছিল? বীরেনবাবু চোখ মোছেন। শয়তানটার নজরে পড়ে গিয়েছিল অপর্ণা। একদিন শয়তানটা নিজেই বাড়ি বয়ে এসে আলাপ করে। তার চৌখস কথাবার্তায় আমরা ভুলেছিল অপর্ণাও। সেদিন ঠিক এইখানে, যেখানে আপনি বসে আছেন, এখানে বসে চা খেয়ে অনেক গল্প করে গেল। মায়ের পাশেই বসেছিল অপর্ণা। হারাম জাদাটা চা খেতে খেতে বলে, আপনারা জঙ্গলে ঘুরেছেন? বলেছিলাম, এখানে আমাদের 3 পুরুষের বাস। চাপড়ামারি গরুমারা জঙ্গলে বেশ কয়েকবার গিয়েছি। হারাম জাদাটা জানায়, সে তো জিপে করে রাস্তা ধরে ঘুরে আসা। কপাল ভালো থাকলে কিছু দেখতে পাওয়া যায়, নইলে নয়। আসল মজা গভীর জঙ্গলে। চলুন একদিন গভীর জঙ্গলে ঘুরে আসি। লাফিয়ে উঠেছিল অপর্ণা। চলো না বাবা, একদিন সবাই মিলে ঘুরে আসি, খুব মজা হবে। অপুর কথা লুফিয়ে নিয়েছিল শয়তানটা। আমার নিজের জিপ আছে, কোনো অসুবিধা হবে না আপনাদের। তখন বুঝিনি আমরা নয়, শয়তানটার আসল উদ্দেশ্য ছিল অপর্ণা। টানা কথাগুলো বলে থামলেন বীরেনবাবু। একটু যেন গুছিয়ে নিলেন নিজেকে। আমি নির্বাক তাকিয়েছিলাম বীরেনবাবুর দিকে। বীরেনবাবু বলেন, একদিন সবাই মিলে শয়তানটার জিপে করে গভীর জঙ্গলে ঘুরে এলাম। মিথ্যে বলবো না, সারাটা দিন খুব আনন্দে কেটেছিল। এইভাবে এর আগে এত গভীর জঙ্গলে ঘুরিনি। বন্য প্রাণীদের দেখে লাফিয়ে লাফিয়ে উঠছিল অপর্ণা। আমাদেরও ভালো লাগছিল খুব। শয়তানটা ক্যামেরা দিয়ে ছবি তুলেছিল আমাদের, অপর্ণারও। মুখোশের আড়ালে মুখ দেখতে পাইনি। অল্প সময় শয়তানটা আমাদের কাছের হয়ে উঠেছিল। মাঝে মাঝে আমাদের বাড়িতে বিকালে আসতো, চা খেয়ে যেত। অপর্ণাও খুব সহজ হয়ে উঠেছিল। শয়তানটা বলতো, চলুন ঘুরে আসি। অপর্ণাও যেন প্রস্তুত হয়েই থাকতো। হেঁটে আসতো দুজনে, আমরাও বাধা দিতাম না। কথাগুলো বলে থামলেন বীরেনবাবু। মাথা নিচু করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন মেঝের দিকে। তারপর ধীরে ধীরে বলেন, জানেন স্যার, ভুল আমারই। আমি বুঝতে পারিনি। ভেবেছিলাম অপু তো সারাদিন ঘরবন্দি থাকে, যাক একটু ঘুরে আসুক। বিশ্বাস করুন স্যার, আমি এর মধ্যে খারাপ কিছু দেখতে পাইনি। কমলা বলে ওঠে, তখনই তোমায় পই পই করে বলেছিলাম আমার চোখে ভালো ঠেকছে না, তুমি বিশ্বাস করলে না। সারাটা জীবন নিজে যা ভালো বুঝেছ তাই করেছ। কোনোদিন বিশ্বাস করেছ আমাকে? এ সব কিছুর জন্য তুমিই দায়ী। তোমার জন্যই অপুকে হারাতে হলো। কথাগুলো বলে চোখের জল ধরে রাখতে পারল না কমলা। কমলার গাল বেয়ে অশ্রুধারা। উত্তর দিলেন না বীরেনবাবু। মাথা নিচু করে চুপচাপ বসে রইলেন। জিজ্ঞেস করলাম, তারপর কি হয়েছিল? বীরেনবাবু ধীরে ধীরে বলেন, যা ভবিতব্য ছিল তাই হলো। অপর্ণা আমাদের চোখের আড়ালে শয়তানটার ঘনিষ্ঠ হয়ে উঠেছিল, হয়তো ভালোবেসে ফেলেছিল। মাঝে মাঝে অপু বিকাল হলে বেরিয়ে পড়ত, বাবা একটু ঘুরে আসছি। মেয়ের আবদারে কোনোদিন বাধা দিইনি, তখনও দিতাম না। বলতাম, ফিরে আসিস তাড়াতাড়ি। সাজলি সব জানতো, সব কিছু জানতো সাজলি। জেনেও চুপ ছিল। আমাদের ঘুণাক্ষরেও জানায়নি কিছু। হয়তো ভয়ে বলেনি, কিংবা হয়তো অপুই মানা করেছিল বলতে। হয়তো অপু আমাদের ওপর বিশ্বাস রাখতে পারেনি, ঠিক জানি না। তবে জানলে হয়তো ঘটনাগুলো অন্যভাবে ঘটতে পারত। কথাগুলো বলে উঠে দাঁড়ালেন বীরেনবাবু। ধীর পায়ে এসে দাঁড়ালেন দেওয়ালে টাঙানো অপর্ণার ফটোর দিকে। নির্বাক তাকিয়ে রইলেন ছবির দিকে। তারপর এলো সে ভয়ঙ্কর দিন। সেদিন ছিল রবিবার। বাড়িতে মাংস হয়েছিল। তৃপ্তি করে খেয়েছিল অপর্ণা। দুপুরের খাওয়া সেরে অপর্ণা বলেছিল, বাবা একটু আসছি, সন্ধ্যের আগেই ফিরে আসব। কমলা হা হা করে উঠেছিল, এই ভর দুপুরে কোথায় যাবি? অপু বলেছিল, চালসায় যাব, একটা মেলা বসেছে, সন্ধ্যের আগেই ঠিক ফিরে আসব। কমলা গাইগুই করছিল। অপু কমলার গলা জড়িয়ে বলেছিল, প্লিজ মা, না করো না। বললাম তো সন্ধ্যের আগেই ফিরে আসব। আমি বলেছিলাম, মন চাইছে যখন যাক, ঘুরেই আসুক। কমলা জিজ্ঞেস ছিল, একা যাবি? মুহূর্তের জন্য থমকে গিয়েছিল অপু। তারপর মাকে আদর করে বলেছিল, আমি কি এখন সেই ছোটটি আছি নাকি? বড় হয়েছি তো, একা যেতে পারি না বুঝি? টানা কথাগুলো বলে থামলেন বীরেনবাবু। এতক্ষণ দেওয়ালে টাঙানো অপর্ণার ছবির দিকে তাকিয়ে কথা বলছিলেন। কথাগুলো শেষ করে আমার দিকে একবার ঘুরে তাকালেন। ধীর পায়ে বিছানায় এসে বসলেন। কমলা দেখলাম খাটের শিক ধরে নির্বাক দাঁড়িয়ে। বীরেনবাবু মুখ তুলে তাকালেন আমার দিকে। সন্ধে পেরিয়ে যায়, অপর্ণার আসার নাম নেই। অপর্ণার কাছে ফোন ছিল না, তাই ফোন করে কিছু জানতেও পারছি না। কমলা ব্যতিব্যস্ত করে তুলেছে আমায়।
মেয়েটা এখনো ফিরল না। বলেছিলাম কোথাও আটকে গেছে, হয়তো ঠিক চলে আসবে। কথাগুলো বলেছিলাম বটে, কিন্তু নিজের মনকে কিছুতেই শান্তি দিতে পারছিলাম না। রাত 8টা বেজে যায়, অপর্ণার ফেরার নাম নেই। এত দেরি অপর্ণা করে না কোনো দিন। মনে কু গাইতে থাকে। তখন কিছু পাড়া প্রতিবেশীকে সাথে নিয়ে খোঁজ খবর শুরু করি। কেউ কিছু বলতে পারে না। একজন জানায় চালসা থেকে ফিরতি পথে লাটাগুড়ি চা বাগানের ম্যানেজারের জিপকে জঙ্গলের দিকে যেতে দেখেছিল। জিপে অপর্ণার মতো কেউ বসেছিল, তবে ঠিক নিশ্চিত নয়। কয়েকজন প্রতিবেশীকে নিয়ে গিয়েছিলাম শয়তানটার বাংলোয়। চতুর্বেদিকে অপ্রকৃতস্থ লাগছিল, চোখ দুটো লাল, গলার স্বরে একটা অন্যরকম আওয়াজ। ঘর ঘরে গলায় বলে, আমি কিছু জানি না। অনেক খোঁজাখুঁজি করেও যখন অপর্ণার খোঁজ পাই না, তখন থানায় খবর দিই। থানার ওসি আমার চেনা ছিল। রাত ভোর ধরে চলল খোঁজাখুঁজি। শয়তানটাকেও জিজ্ঞাসাবাদ করেছিল ওসি বিমল কুণ্ডু। সাব জানিয়েছিল হারামজাদাটা এই ব্যাপারে কিছুই জানে না। কমলাকে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে দেখি। সাজলি কখন কমলার পাশে এসে দাঁড়িয়েছিল খেয়াল করিনি। সাজলি দেখলাম কমলাকে ধরে খাটে বসায়। মেয়েটা কখন যেন হঠাৎই অনেক বড় হয়ে উঠেছে। এ অবস্থায় ঠিক কি বলবো বুঝতে পারছিলাম না। অপর্ণা নিশ্চিত পরিণতি বুঝতে পারছিলাম, তবুও মুখ দিয়ে কথা সরছিল না। উৎসুক হয়ে তাকিয়েছিলাম বীরেনবাবুর দিকে। বীরেনবাবু ধীরে ধীরে বলেন, সারা রাত ধরে অনেক তল্লাশির পর ভোর রাতের দিকে ম্যানেজার বাংলোর লাগোয়া জঙ্গলের মধ্যে পাওয়া গেল অপর্ণার ছেঁড়া খোড়া দেহ। ঘাড় বাঁদিকে ঘোরানো, জিভ বেরিয়ে রয়েছে, গলায় ওড়না জড়ানো, সারা শরীরে আঘাতের চিহ্ন। ওসি বিমল কুণ্ডু বলেছিল শ্বাসরোধ করে খুন। অন্য কোথাও খুন করে দেহ এখানে ফেলে দিয়ে গিয়েছে। যে মেয়েটা হাতের আঙুলে সেফটিপিন ফুটলে এত কষ্ট পেত, সেই মেয়েটি এত আঘাত কি করে সইল বলতে পারেন স্যার? কথাগুলো বলে আর নিজেকে সামলাতে পারলেন না বীরেনবাবু। দু চোখ দিয়ে গড়িয়ে পড়ল জলের ধারা। কমলা যেন প্রস্তর মূর্তির মতো বসে রয়েছে নির্বাক। সোফা থেকে উঠে বীরেনবাবুর পাশে বসি, কাঁধে হাত রাখি। আপনার যন্ত্রণা বুঝতে পারছি, নিজেকে শান্ত করুন। এখানকার পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। নিজেকে কিছুতেই সামলাতে পারছিলেন না বীরেনবাবু। হাতের উল্টো পিঠে চোখ মোছেন। আমার মেয়েটাকে শেষ করে দিল শয়তানটা। ওসি জিজ্ঞাসাবাদের জন্য শয়তানটাকে থানায় ডেকে নিয়ে গিয়েছিল। টাকা আর প্রতিপত্তির জোরে ছাড়া পেয়ে গিয়েছে। আপনি শান্ত হন, অপরাধী অবশ্যই শাস্তি পাবে। লেখালেখির খাতিরে কলকাতায় আমার অনেক চেনাশোনা আছে। আপনি চাইলে আজই আমি কথা বলবো। তার আর দরকার হবে না স্যার। আমার মেয়ে নিজের হাতে শয়তানটাকে শাস্তি দিয়েছে। মানে? এর ঠিক 3 দিন পরে এক অমাবস্যা রাতে বাংলোয় পাওয়া যায় শয়তানটার দেহ। সারা শরীরে আঁচড়ের দাগ, গলার কাছে একটা গভীর ক্ষত। কেউ যেন শ্বাস নালি টেনে ছিঁড়ে নিয়েছে। এই খুনের কিনারা করতে পারেনি পুলিশ, কিন্তু আমি জানি অপু নিজের হাতে শয়তানটাকে শেষ করে দিয়েছে। অপু বলেছে আমায় নিজের মুখে। কথাটা নিজের কানে শুনেও যেন বিশ্বাস করতে পারছিলাম না। নিজের মুখে মানে? প্রতি পূর্ণিমা আর অমাবস্যা রাতে আমার অপু ফিরে আসে আমার কাছে। আপনি তখন বলছিলেন না, কাল রাতে বাগানের দিক থেকে কাউকে আসতে দেখেছিলেন? আমিই ছিলাম। শয়তানটা শেষ হয়ে যাবার পর বাংলোটা ওভাবেই পড়ে আছে। সেই ঘটনার পর ওখানে আর কোনো ম্যানেজার থাকতে পারেনি। পড়ে থেকে থেকে আজ জরাজীর্ণ অবস্থা। প্রতি পূর্ণিমার অমাবস্যা রাতে আমি যাই ওই বাংলোয়। বাংলোর চাতালে পা রাখলেই দেখা দেয় অপু। একদিন অপুই আমায় স্বপ্নে দেখা দিয়ে টেনে নিয়ে গিয়েছিল ওই বাংলোয়। আমি তোমারই আছি বাবা। প্রতি পূর্ণিমার অমাবস্যা রাতে আমায় বাংলোর মধ্যে পাবে। কাল ছিল পূর্ণিমার রাত। কমল আর সাজলিও জানে এ কথা। স্তম্ভিত হয়ে তাকিয়েছিলাম বীরেনবাবুর মুখের দিকে। কান মাথা ভো ভো করছিল। কোনো কিছুই বিশ্বাস করতে পারছিলাম না, আবার অবিশ্বাসও করতে পারছিলাম না। কিছুক্ষণ আগে ওই পোড়ো বাড়িতে যা কিছু নিজের চোখে দেখে এসেছি, তাকে অবিশ্বাসী বা করি কি করে? চমকের বোধহয় বাকি ছিল আরও কিছু। সেটি সম্পূর্ণ হলো বীরেনবাবুর কথায়। বীরেনবাবু বলেন, জানেন স্যার, আপনার নাম আমি আগে শুনেছি। এ বাড়ির মালিক, যার সূত্র ধরে আপনি এখানে এসেছেন, সেই দেবেশবাবুর মুখে নয়। প্রথম আপনার নাম শুনেছি অপর্ণার মুখে।
চমকে তাকিয়েছিলাম বীরেনবাবুর মুখের দিকে। অপর্ণার মুখে? হ্যাঁ, অপুর মুখে। অপু বই পড়তে খুব ভালোবাসত। একবার বইমেলা থেকে আপনার একটা বই কিনে এনেছিল। আপনার খুব ফ্যান ছিল। নিজে বইটা পড়ার পর আমার হাতে দিয়ে বলেছিল, বাবা বইটা পড়ে দেখো। আমার বই পড়ার নেশা তেমন নেই, তাই কিছুটা পড়ার পর আর পড়া হয়ে ওঠেনি। কথাগুলো বলে দেরাজ আলমারি থেকে অল্প একটু খুঁজে একটা বই আমার হাতে দিয়ে বীরেনবাবু জিজ্ঞেস করেন, এটা আপনার লেখা তো? বইটা হাতে নিয়ে স্তম্ভিত হয়ে বসে থাকি। কাছে দূরে বইটা বছর 8 আগে লিখেছিলাম। খুব সম্ভবত আমার দ্বিতীয় উপন্যাস। মনের মধ্যে তখন দ্রুত একের পর এক দৃশ্য ক্যালিডোস্কোপে ছায়াছবির মতো ভেসে উঠছে। এখানে আসার আগে স্বপ্নে দেখা জঙ্গলে ঘেরা একটা পোড়ো বাড়ি। বাড়ির দুপাশে অজস্র গাছপালা। নিজেকে আবিষ্কার করা সেই বাড়ির মধ্যে একটা গোঙানির শব্দ ভেসে আসা, তারপর অদ্ভুত সেই মোবাইলে প্রথম কল। আপনি আসছেন তো স্যার? বারবার জানতে চাওয়া আমি আসছি কিনা। তারপর এখানে আসা থেকে অদ্ভুত সব ঘটনা। সেই পোড়ো বাড়িতে একটু আগেই যা দেখে এলাম, সব কিছু যেন একটা সুতোয় গাঁথা। না মেলা অঙ্কটা হঠাৎ করে মিলতে শুরু করেছে। বিদ্যুৎ চমকের মতোই মনে পড়ল কথাটা, আমায় মুক্তি দিন স্যার, আমি যে আপনার অপেক্ষায় আছি স্যার। তাহলে কি অপর্ণা মুক্তি পেতে চায়? মুক্তি পেতে চাইছে অপর্ণা। বীরেনবাবুকে জিজ্ঞেস করলাম, আপনি কি পিণ্ডদান করেছেন? না, করা হয়নি। কেন বলুন তো? আমি সমস্ত ঘটনা খুলে বলি। এখানে আসার আগে স্বপ্নে দেখা পোড়ো বাড়িটার কথাও বলি বীরেনবাবুকে। বুঝিয়ে বলি, অপর্ণা মুক্তি পেতে চাইছে। মুক্তি পেতে চাইছে অপর্ণার আত্মা। মৃত্যু তো শরীরের হয়, আত্মার নয়। অপর্ণা নিজের হাতে শাস্তি দিয়েছে অপরাধীকে। সেই বিদেহী আত্মা আজ যন্ত্রণা কাতর জীবন ছেড়ে নতুন জীবনে ফিরে আসতে চাইছে। আপনার গয়ায় গিয়ে পিণ্ডদান করা উচিত। আপনার মেয়ে দেখবেন আবার আপনাদের মধ্যেই ফিরে আসবে। বীরেনবাবু প্রথমে রাজি হচ্ছিলেন না। যদি অপর্ণাকে আর ফিরে না পাই, তবু তো এইটুকু শান্তি যে অপর্ণা আছে, আমার কাছেই আছে। পূর্ণিমা আর অমাবস্যা রাতে যে আমার অপর্ণা ফিরে আসে আমার কাছে। কথাগুলো বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ফেললেন বীরেনবাবু। কমলার চোখেও বাদ মানছিল না। বারবার আঁচল দিয়ে চোখ মুছছিলেন। শান্ত হতে সময় দিই। শেষে অনেক বুঝিয়ে বলতে রাজি হয়ে যায় কমলা। বীরেনবাবু আর না করেননি। আমি সময় নষ্ট না করে IRCTCর অ্যাপে দ্রুত 3টি টিকিট কেটে 2 দিন পরে আমরা 3 জন জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দিই গয়ার উদ্দেশ্যে। হঠাৎ ট্রেনটি প্রচণ্ড একটা ঝাঁকুনি দিয়ে থেমে যেতে চিন্তাসূত্র ছিন্ন হয়ে যায়। ট্রেনে জানলার কাছ দিয়ে কৌতূহলবশত বাইরে তাকাই। ঠিক তখনই মোবাইলটা বেজে চলেছে। ক্রিং ক্রিং বেজেই চলেছে মোবাইল। কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।